দেখ 3 নম্বর অঙ্কটা স্টার্ট করে দে। 3 নম্বর অঙ্কটা কি করতে বলেছে? বলছে কম্পিউট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশান। ঠিক আছে, মানে মেনলি এখানে ক্যাশ ফ্লো তো 3 রকমের হয়, একটা অপারেটিং ক্যাশ ফ্লো হয়, একটা ইনভেস্টিং ক্যাশ ফ্লো হয়, একটা ফাইন্যান্সিয়াল ক্যাশ ফ্লো হয়। এখানে অনলি আমাকে অপারেটিং ক্যাশ ফ্লো করতে বলেছে। ঠিক আছে, তো অপারেটিং ক্যাশ ফ্লো করতে বলেছে, করেই ফেল তোরা, কারণ করেই দিয়েছি, আগে অনেকগুলো করেই দিয়েছি। ঠিক আছে, তো 2 নম্বর ভিডিওতে ছিল না অপারেটিং ক্যাশ ফ্লো করা একটা অঙ্ক? হ্যাঁ, অপারেটিং ছিল, ইনভেস্টিং ছিল, ফিনান্সিয়াল ছিল, তাহলে করতেই পারবি, এটা করে ফেল, অঙ্কটা আরম্ভ কর। ঠিক আছে, তো দেখ অঙ্কটা স্টার্ট করছি। এখানে অঙ্কটা শুরু করার সময় এখানে লিখতে হবে কি বের করছি, এখানে লিখবো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস যেটা বের করতে বলেছে সেটা লিখতে হবে। ঠিক আছে, তো তারপর তো যেমন জানিস কি ঘর হয়, পার্টিকুলার্স রুপিস। ঠিক আছে, তো রুপিসের দুটো ঘর কর, রুপিসের দুটো ঘর, এখানে লিখবো পার্টিকুলার্স। ঠিক আছে, তো দেখ অপারেটিং ক্যাশ ফ্লো। ঠিক আছে, তো আর আমরা বলেছিলাম ক্যাশ ফ্লো তো 2 রকমের মেথড হয়, একটা ডাইরেক্ট মেথড হয়, একটা ইনডাইরেক্ট মেথড হয়। বেসিক্যালি ডাইরেক্ট মেথড তোর মাথায় আসবেই না, সব সময় যত অঙ্ক করবি সব ইনডাইরেক্ট মেথডে করবি, ইনডাইরেক্ট মেথডে। ডাইরেক্ট মেথড একদম ভাববি না। ঠিক আছে, ডাইরেক্ট মেথড কখন করতে হয় সেটাও বলেছিলাম, যদি কোশ্চেনে পারচেজ বলে দেয়, সেল বলে দেয়, তখনই ডাইরেক্ট মেথড। কখনো এইগুলো বলবে না, তোকে সবসময় ইনডাইরেক্ট মেথড বলবে। কি করে বুঝবি ইনডাইরেক্ট মেথড দিয়েছে? প্রফিট অ্যান্ড লস দিয়ে দিলেই ভাববি তোকে ইনডাইরেক্ট মেথডে করতে দিয়েছে। ঠিক আছে, তো সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ট্রিক্স মাথায় রাখতে হবে। পারচেস সেল বলে দিলে তখন ডাইরেক্ট মেথড, পারচেস সেল বলে না দিলে ইনডাইরেক্ট মেথড। মানে পারচেস সেল বলে দেবে না, মানে তখন নেট প্রফিট বলে দেবে। ঠিক আছে, নেট প্রফিট বা নেট লস বলে দেবে। এখানে বুঝতেই পারছিস কি দিয়েছে, ব্যালেন্স ইন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। তো স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস বলি স্যার, এখানে তো বলেন নেট প্রফিট, আমরা বুঝতে পারবো এখানে নেট প্রফিট হবে কি নেট লস হবে, সব বুঝিয়ে যাবো। দেখ তোরা ভালো করে মাথা কাটা, প্রথম বছরটা কি দিয়েছে 2019 সাল, পরের বছরটা কি 2018 সাল। তার মানে কি 18 সালে প্রফিট ছিল 50,000, ঠিক আছে, 19 সালে প্রফিটের 70,000, তার মানে 20,000 টাকা প্রফিট পেতে, মানে এটা নেট প্রফিট, এটাকে আমরা নেট প্রফিট বলতে পারি। তাহলে কি লিখবো এখানে? ঠিক আছে, তো এখানে সব একটা করে তোরা আইটেম লেখ, অঙ্কটা আরম্ভ কর। ঠিক আছে, তো সবার প্রথম তোরা এখানে লিখবি নেট প্রফিট বিফোর ট্যাক্স বা প্রফিট বিফোর ট্যাক্স, তোরা এটাই লেখ, নেট প্রফিট বিফোর ট্যাক্স লেখ, নেট প্রফিট বিফোর ট্যাক্স, নেট প্রফিট বিফোর ট্যাক্স। দেখ নেট প্রফিট বিফোর ট্যাক্স কি করে বের করতে হয়, জন্য একটা ওয়ার্কিংস করতে হবে। ঠিক আছে, তো ওয়ার্কিংস করেছিলাম না আগে, দেখবি আগের দিন করেছিলাম, নেট প্রফিট বিফোর ট্যাক্সের ওয়ার্কিংস করতে হবে। এটা তো অঙ্কটা এটুকুর মধ্যে হয়ে যাবে, আমি নিচে ওয়ার্কিংস করছি, নেট প্রফিট বিফোর ট্যাক্স বলে, নেট প্রফিট বিফোর ট্যাক্স বলে ওয়ার্কিংস করছি। ঠিক আছে, তো কি লিখবি ব্যালেন্স ইন, এইভাবে লিখবি কথাটা, ব্যালেন্স ইন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স ইন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স ইন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লিখলাম না। ঠিক আছে, তো বুঝতে হবে ব্যাপারটা, আস্তে আস্তে ধরে ধরে বুঝতে হবে। দেখ কত ছিল, 50 ছিল, 70 হলো, কত টাকা প্রফিট হলো, 20,000 টাকা। তো এখানে দেখাতে হবে 70,000 মাইনাস 50,000 করে হচ্ছে কত, 20,000 টাকা। বুঝতে পারছিস? দরকার হলে একটু আগের দিন যে অঙ্কটা করিয়েছিলাম একটু পাতার উল্টে দেখে নে, কি ফরম্যাটে ফেলে করিয়েছিলাম, ফরম্যাটটা কি করে করেছিলাম। প্রথমে তোকে প্রফিট বিফোর ট্যাক্স বের করে, সবার প্রথম প্রফিট বিফোর ট্যাক্স বের করতে হবে, প্রফিট বিফোর ট্যাক্স বের করতে হবে। অঙ্কে প্রফিট বলে দিয়েছে, কি করে বুঝলাম, 50 আগের বছর ছিল, এই বছর প্রফিট 70,000, এই যে হলো প্রফিট, এটা নেট প্রফিট, এটা হচ্ছে তো নেট প্রফিট। তাই এখানে লিখলাম ব্যালেন্স ইন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস লিখতে পারিস বা নেট প্রফিট লিখতে পারিস, এত টাকা, 20,000 টাকা। এর সঙ্গে 3টে আইটেম, দুটো কি 3টে আইটেম অ্যাডজাস্টমেন্ট করতে হয়, একটা হচ্ছে প্রপোজ ডিভিডেন্ড, একটা মানে দুটো আইটেম খুব, প্রপোজ ডিভিডেন্ড, প্রভিশন ফর ট্যাক্স আর ট্রান্সফার টু রিজার্ভ, এই 3টে মানে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েশনের আইটেম তার সঙ্গে অ্যাডজাস্ট করতে, যেগুলো অ্যাপ্রোপ্রিয়েশনের আইটেম।
হ্যাঁ, তো এখানে কি কি আছে, এখানে দেখ ট্রান্সফার টু রিজার্ভ, ঠিক আছে, তো এখানে ট্রান্সফার টু রিজার্ভ করতে হবে, যোগ করতে হবে। একটু ভালো করে 1 আর 2 দেখিস, তুই বুঝে যাবি কেন আমি বলেছিলাম। আমরা বলেছিলাম যে এখানে এই লাইনটা কি বের করছি, প্রফিট বিফোর ট্যাক্স। ট্যাক্স চার্জ করার আগের প্রফিট কত এটাই বের করছি, নর্মাল জিনিস। ট্যাক্স চার্জ করার আগের প্রফিট কত সেটা কি করে বের করতে হয় সেটা আমরা বের করছি, ওটা একটু দেখে নিবি 2 নম্বর ভিডিওতে পরিষ্কার ভালো করে বুঝিয়ে দিয়েছি জায়গাগুলো, ঠিক আছে, একবার দেখে নিবি, ঠিক আছে, একবার দেখে নিবি তাহলে বুঝিয়ে যাবি। তো ট্রান্সফার টু রিজার্ভ কত হচ্ছে দেখ, 6,000 টাকা ছিল আগের বছর, এই বছর হলো 8,500 টাকা, তাহলে কত টাকা বাড়লো, 2,500 টাকা, তাহলে 20,000 যোগ 2,500 করে হলো 22,500 টাকা। তাহলে এটা হয়ে গেল তোর প্রফিট বিফোর ট্যাক্স। কি বললাম বুঝতে পারছি, আমি আগের 2 নম্বর ভিডিওতে বলেছিলাম যে এইগুলো কেন অ্যাড করতে হয়, 2 নম্বর কি 1 নম্বর ভিডিওতেও বলেছিলাম এগুলো কেন অ্যাড করতে হয়, পার্টিকুলার এই আইটেমগুলোই কেন অ্যাড করতে হয় সেটাও বলেছিলাম। 3টে আইটেম মনে পড়ছে, প্রপোজ ডিভিডেন্ড, প্রভিশন ফর ট্যাক্স আর জেনারেল রিজার্ভ, ঠিক আছে, তো এই 3টে আইটেম বলেছিলাম। তাহলে বোঝা গেল 22,500, তাহলে প্রফিট বিফোর ট্যাক্স কত হলো 22,500, আউটারেই বসিয়ে দেয়, এটা ব্যাকেটে লিখিয়ে দিতে পারিস নোট, কারণ নোট থেকে আমরা পেলাম, ওয়ার্কিংস থেকে আমরা পেলাম এটা, ঠিক আছে, তো যখনই কোনো কোশ্চেন ডাউট হবে, যেন বলছিলাম আগে 1 আর 2 ভিডিও দেখা খুব জরুরি, এই অঙ্ক নাহলে বুঝতে অসুবিধা হবে। 1 আর 2 এর ভিডিওতে সব বলা আছে এগুলো। আচ্ছা হয়ে গেল। এরপরে কি করতে হয়, এরপরে ওখানে লেখা ছিল, তোরা ফরম্যাটের দিকে দেখা, ফরম্যাট আমি বুঝিয়ে দিয়েছিলাম, ফরম্যাটটা আমি ফরম্যাট বুঝিয়েছিলাম। ওখানে কি লেখা ছিল, লেখ নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং আইটেম যোগ করতে হয়। পাতা উল্টা দেখ কি লেখা ছিল, নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং আইটেম যোগ করতে হয়। তাহলে যোগ দিয়ে লেখ নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং আইটেম। কেন দেখ আগে 1 আর 2 ভিডিওতে যা বলেছিলাম সেইগুলো যদি এখন বলি অনেক বড় হয়ে যাবে, অনেক সময় নষ্ট হবে, আমি অনেক অঙ্ক করাতে পারবো না, ঠিক আছে, তো এই জন্যই বারবার বলেছিলাম ওইগুলো দেখতে হবে। নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং আইটেম যোগ করতে হয়, নন অপারেটিং আইটেম যোগ করতে হয়। নন ক্যাশ মানে যেইগুলো ক্যাশ আইটেম নয় সেইগুলো যোগ করব, আর যে নন অপারেটিং মানে যেগুলো অপারেটিং আইটেম নয় সেইগুলো যোগ করব, ঠিক আছে। কেন যোগ করব সব বুঝিয়েছি আগে, সুতরাং সেইগুলো নিয়ে আমি আর আলোচনা করব না। তো এখানে দেখি নন ক্যাশ আইটেম কি, আমি যা দেখতে পাচ্ছি ডেপ্রিসিয়েশন, আমরা সবাই জানি ডেপ্রিসিয়েশন হচ্ছে নন ক্যাশ আইটেম। তাহলে লিখে দে ডেপ্রিসিয়েশন, এখানে সবার প্রথম লিখ ডেপ্রিসিয়েশন, সবার প্রথম লিখ ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশন কত টাকা দেখতে পাচ্ছিস বল, 5,000 টাকা ছিল 6,000 টাকা হলো, তাহলে ডেপ্রিসিয়েশন নিশ্চয়ই 1,000 টাকা বেড়ে গেছে, ডেপ্রিসিয়েশন 1,000 টাকা বেড়ে গেছে, তো এখানে লিখবো ডেপ্রিসিয়েশন 1,000 টাকা, ঠিক আছে তো। আচ্ছা তারপর ডেপ্রিসিয়েশন আর একটা হয় জানিস তো, আমি তোকে বলেইছি শুনে রাখ, এই যে গুডউইলের দিকে দেখা ভালো করে, গুডউইল ছিল 16,000 হলো 12,000, গুডউইল মানে সুনাম, রেপুটেশন আগে ছিল 16,000 এখন 12,000 হলো, রেপুটেশন কমে গেছে। গুডউইল যদি বেড়ে যায় তখন বলবো গুডউইল কিনেছি, আর গুডউইল যদি কমে যায় তাহলে গুডউইল কমে যাওয়াকে কি বলে, অ্যামোর্টাইজেশন। গুডউইল যেমন সাপোজ ধর মেশিনের ভ্যালু কমে গেলে তাকে বলে ডেপ্রিসিয়েশন। আমরা কি জানি আমাদের ফিক্সড অ্যাসেটকে দুভাগে ভাগ করা যায়, একটা ট্যানজিবল একটা ইনট্যানজিবল। ট্যানজিবল অ্যাসেট যেগুলোকে আমরা টাচ করতে পারি তাকে বলে ট্যানজিবল অ্যাসেট। ট্যানজিবল অ্যাসেটের উপর কি হয় জানিস তো, ডেপ্রিসিয়েশন হয়, কিন্তু ইনট্যানজিবল অ্যাসেটের উপর ডেপ্রিসিয়েশন হয় না, ওর উপর কি হয়, অ্যামোর্টাইজেশন হয়। যেমন ইনট্যানজিবল অ্যাসেটের নাম দেখ, গুডউইল, পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, এইগুলো হচ্ছে ইনট্যানজিবল। এই সমস্ত জিনিসের উপর কি হবে, অ্যামোর্টাইজেশন হবে। তাহলে গুডউইলের ভ্যালু কমে গেলে তাকে ডেপ্রিসিয়েশন না বলে কি বলবো, অ্যামোর্টাইজেশন, ঠিক আছে তো। তো অ্যামোর্টাইজেশন তো বুঝতেই পারছিস, তুই নিজেই ভাব, ডেপ্রিসিয়েশন যদি নন ক্যাশ আইটেম হয় তাহলে অ্যামোর্টাইজেশন কি, এটাও তো নন ক্যাশ আইটেম, ডেপ্রিসিয়েশনের একটা পার্ট, তাহলে কি লিখবি এখানে, অ্যামোর্টাইজেশন অফ গুডউইল, লেখ অ্যামোর্টাইজেশন অফ গুডউইল, এটা লিখে নে, তারপর কারোর কোশ্চেন থাকলে আমি বলছি। অ্যামোর্টাইজেশন অফ গুডউইল কত টাকা দিয়েছে বল, 4,000 টাকা বললি তাই তো, 4,000 টাকা তাই তো, 1,000 4,000 যোগ করে 5,000 টাকা বাইরে, তো দেখে নে আমি বোঝাচ্ছি তারপর। আচ্ছা তারপর কি বলেছে, এবার দেখ আর কিছু বলেছে এখানে। আমি কি বলেছিলাম, যত রকমের নন ক্যাশ আর নন অপারেটিং আইটেম যোগ করব, তো করে দিয়েছি, নন ক্যাশ নন অপারেটিং আইটেম যা ছিল যোগ করে দিয়েছি, ঠিক আছে তো, আর সেরকম কিছু নেই।
এবার দেখ, এইবার তোকে কি কি করতে হবে, আর কিছু নেই, আর সেরকম কোনো আইটেম নেই। এবার তোর মেন যে ব্যাপার থাকে কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি, এর চেঞ্জগুলো করতে হবে, তাহলে অঙ্ক শেষ। ঠিক আছে, কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি চেঞ্জগুলো করতে হবে। তাহলে এটাকে কি বলে, যেটা বেরোলো তাকে, এটাকে বলে এই 22,500 আর 5,000 যোগ করলে হয় 27,500। এটাকে বলে অপারেটিং প্রফিট, এটাকে বলে অপারেটিং প্রফিট। লেখ অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জ। আর এই কথাগুলো যদি মনে হয় লিখতে অসুবিধা হবে, মনে থাকবে না, লিখবি না, তার জন্য খুব একটা এরফের হবে না। ঠিক আছে তো, এই কথাগুলো যদি মনে রাখতে না পারিস কোনো অসুবিধা নেই। ঠিক আছে তো, তাহলে কি বললাম, অপারেটিং প্রফিট বের করলাম বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জ হওয়ার আগে অপারেটিং প্রফিট কত। ঠিক আছে, আচ্ছা এবার দেখ কি করতে হয়, আমি একটু মনে করিয়ে দিই। আমি বলেছিলাম আগেও বলেছিলাম কারেন্ট অ্যাসেট, এটা এখানে ছোট করে লিখে দিচ্ছি মনে রাখার জন্য, এই অঙ্কটা করতে সুবিধা হওয়ার জন্য। কারেন্ট অ্যাসেট, ঠিক আছে, বেড়ে গেলে কি করতে হবে, কারেন্ট অ্যাসেট কমে গেলে কি করতে হবে। একই রকম ভাবে কারেন্ট লাইবিলিটি বেড়ে গেলে কি করতে হবে, কারেন্ট লাইবিলিটি কমে গেলে কি করতে হবে। একটা মনে রাখলে সব কটা মনে রাখতে হবে, একটা মনে রাখলে। এবং ভাবিস না আমি এটা মুখস্থ বলছি, মুখস্থ করার জন্য বলছি, আমি বুঝিয়েছিলাম কি করে করতে হয়, তো এখন তো আর এগুলো বোঝাবো না। কারেন্ট অ্যাসেট বেড়ে গেলে, ঠিক আছে, কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায় তাহলে হচ্ছে তোর লেস করতে হয়। ঠিক আছে, আর কারেন্ট অ্যাসেট কমে গেলে উল্টো ভাব, আর কিছু হবে না, একটা মনে রাখলে, চারটের মধ্যে একটা মনে রাখলে সব কটা হয়ে যাবে, একটা মনে রাখতে হবে। কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায় তাহলে কমাতে হয়, তার মানে কারেন্ট অ্যাসেট যদি বেড়ে গেলে যদি কমাতে হয় তাহলে এটা কমে গেলে এটা কি করবো, বাড়াবো, নর্মাল জিনিস। আচ্ছা, কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায় তখন বিয়োগ করলাম, তাহলে কারেন্ট লাইবিলিটি বেড়ে গেলে কি করবো, উল্টো করবো, অপোজিট যোগ করব। আচ্ছা, কারেন্ট অ্যাসেট কমে গেলে যোগ হয়েছে, তাহলে এটা কমে গেলে কি হয়, বিয়োগ হবে। আর এইগুলোর কারণ বুঝিয়েছিলাম, পুরো পুরো পরিষ্কার একদম, পুরো একদম প্রমাণ করে দিয়েছিলাম যে কি করে বাড়ছে কি করে কমছে, মানে ক্যাশে কি এফেক্ট করছে। আমি আগের দিন দেখিয়েছিলাম, ফার্স্ট ভিডিওর মধ্যে ওটা বুঝিয়ে দিয়েছিলাম না, আমি ওটা ভালো করে বুঝিয়েছিলাম। কেননা ফার্স্ট ভিডিওতে আমি একটা এক্সাম্পল তুলেছিলাম না, মনে করছি ওই কোশ্চেনটা কী ছিল, সমস্ত ক্যাশে ট্রানজ্যাকশন হয়েছে, যদি ওইগুলো যদি ধর এত টাকার গুডস ধারে বেচতাম আর এত টাকা যদি ক্যাশে বেচতাম তাহলে কী হতো, তখন বুঝিয়ে দিয়েছিলাম ব্যাপারটা। ঠিক আছে, সুতরাং আর ফালতু সময় নষ্ট করবো না আমি ওখানে ওইগুলো বলে। তো দেখ কি বলেছে এখানে, আউটস্ট্যান্ডিং রেন্ট। ও আর একটা কথা, এগুলো জানতে হবে কোনটা কারেন্ট অ্যাসেট কোনটা কারেন্ট লাইবিলিটি, এগুলো না জানিস তাহলে তো অঙ্ক করতে পারবি না। আউটস্ট্যান্ডিং রেন্ট কি, কারেন্ট লাইবিলিটি, আমরা সবাই জানি কারেন্ট লাইবিলিটি। আউটস্ট্যান্ডিং রেন্ট কত ছিল, 8,000 টাকা ছিল, হলো 9,000 টাকা, তার মানে কারেন্ট লাইবিলিটি 1,000 টাকা বেড়ে গেছে, এদিক টাকা কারেন্ট লাইবিলিটি 1,000 টাকা বেড়ে গেছে, কি করবো, যোগ করবো, তাহলে যোগ দিয়ে লেখ। অনেকে অনেক রকম কথা লেখে, অনেক রকম কথা লেখে, তুই ওরমও লিখতে পারিস, অনেকের সবাই যেরকম লেখে। এখানে কি হলো বল, কারেন্ট লাইবিলিটি কি হয়েছে বল, কারেন্ট লাইবিলিটি বেড়ে গেছে, অনেকে লেখে ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি। এরকম হেড দিয়ে লিখতে পারিস, তুই লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। হেড দিয়ে লেখ, হেড দিয়ে একটা ঘর কর, ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি, এই একটা ঘর কর, ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি, সিএল লিখলাম। কারেন্ট লাইবিলিটি ইনক্রিজ করলে যোগ করতে হয়, তাহলে দেখ এখানে কারেন্ট লাইবিলিটি কি আছে, এখানে কারেন্ট লাইবিলিটি আউটস্ট্যান্ডিং রেন্ট আছে, ঠিক, আউটস্ট্যান্ডিং রেন্ট আছে, তাহলে আউটস্ট্যান্ডিং রেন্ট কি হয়েছে, বেড়েছে, কত টাকা, 1,000 টাকা, তাহলে এখানে লেখ আউটস্ট্যান্ডিং রেন্ট 1,000 টাকা। আর কি দেখ, এদিক তাকা, বোর্ডের দিকে তাকা, কারেন্ট লাইবিলিটি বেড়ে গেলে যোগ করব, আর কি বেড়ে গেলে যোগ করব, বেড়ে গেলে না, কারেন্ট অ্যাসেট কমে গেলে যোগ করব, তাই তো। তাহলে কি লিখতে পারি, পাশে লিখতে পারি এখানে, অ্যান্ড ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। বুঝতে পারলি কি বললাম, দেখ একদম বোর্ডের দিকে তাকালে বুঝতে পারি কি কি যোগ করেছি, কারেন্ট লাইবিলিটি বেড়ে গেলে যোগ আর কারেন্ট অ্যাসেট কমে গেলে যোগ, তাই তো লিখলাম, কারেন্ট লাইবিলিটি বেড়ে গেলে যোগ আর কারেন্ট অ্যাসেট কমে গেলে যোগ, বুঝে গেছি তো। তো বল এখানে কারেন্ট অ্যাসেট, এমন কোন কারেন্ট অ্যাসেট কমে গেছে, প্রিপেড স্যালারি, 7,000 ছিল 5,000 হলো, তাই তো, প্রিপেড স্যালারি 7,000 ছিল 5,000 হলো, কমে গেছে, তাহলে লেখ প্রিপেড স্যালারি 2,000 টাকা। আমি বলি তোদের অপারেটিং ক্যাশ ফ্লো যদি মানে এই পার্টটা যদি দেয় তোকে কখনো পরীক্ষায় করতে, ওরা কি কঠিনত্ব কাজ করতে পারে, কি কঠিন করতে পারে, ওরা শুধু এই জায়গাটা চেঞ্জ করবে, আর কিছু করবে না, শুধু বারবার এই জায়গাটা, এই যে এখানে করলাম না, এইখান থেকে এখান থেকে এই অবধি শুধু চেঞ্জ হবে, আর বাকি ওয়ার্কিং বা বিভিন্ন রকমের আইটেম থাকবে, ওইটা একবার বুঝে গেলে আর কিছু নেই অঙ্কে, এই তো সব কটা অঙ্কে সেমই হবে, কোনো চেঞ্জ হবে না।
আচ্ছা, প্রিপেড স্যালারি হয়ে গেল, আর কিছু নেই। 1 আর 2 যোগ করে 3000 টাকা বাইরে বসিয়ে দিলাম। 27,500, 3000 যোগ করে হচ্ছে 30,500 টাকা হলো। তাহলে কি কি হলো দেখ, এদিক দেখা। স্যার এই দুটো হয়ে গেছে, আর কি বাকি আছে? এই দুটো বাকি আছে। তাহলে কি বাকি আছে তোর নিজেরাই বল। এটা কি লেখা আছে? ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেট দেখ, এই যে অ্যারোটা উপরের দিকে উঠছে মানে বাড়ছে, কারেন্ট অ্যাসেট বাড়ছে আর কারেন্ট লায়াবিলিটি কমছে। তাহলে কি লিখবি? ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস অ্যান্ড ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। বোঝা গেল তো? তাহলে এখানে মাইনাস দিয়ে লেখ। ভাবিস না এগুলো কিছু মুখস্থর মতন ব্যাপার, এগুলো জাস্ট এইটা দেখে দেখে আমি বলছি। ওখানে ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, increase in current assets and decrease in current liability. তাহলে দেখা যাক কোন কোন কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করেছে। কারেন্ট অ্যাসেট, বিল রিসিভেবল ছিল কারেন্ট অ্যাসেট, 15,000 টাকা ছিল 18,000 টাকা হলো, অবশ্যই ইনক্রিজ করেছে 3,000 টাকা। তাহলে বিল রিসিভেবল লেখ এখানে 3,000 টাকা, বিআর 3,000 টাকা। আর কি? ইনভেন্টারি ছিল, খোঁজ তো ইনভেন্টারি। 4,000 ছিল, 5,500 হয়েছে, মানে 1,500 টাকা ইনভেন্টারি, 1,500 টাকা। আচ্ছা, তারপর কি ছিল? তাহলে এই হয়ে গেল। দেখ বিল পেবেল, বিল পেবেল খোঁজ, বিল পেবেলের দিকে দেখা। কত ছিল? 6,000 ছিল, 4,000। বিল পেবেল লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি 6 ছিল, 4 হয়েছে। তাহলে বিল পেবেল কি হয়েছে? মানে কারেন্ট লাইবিলিটি কি কমেছে। কি লেখা ছিল? ডিক্রিজ ইন কারেন্ট, লেস হবে, আসবে এখানে। বিল পেবেল কত টাকা? 2,000 টাকা, তাই তো? 6,500 টাকা। তাহলে বাদ দিয়ে কত হচ্ছে? 24,000, তাই তো? 24,000 টাকা। দেখ অ্যান্সার মিলে গেছে। যেটা বেরোলো তাকে বলে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। যেটা বেরোলো তাকে বলে, তোরা লিখে দে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এই অঙ্ক শেষ। পার্টিকুলার হয়তো এই অঙ্কটাই যদি এক্সামে আগে মানে এই অঙ্কই পরীক্ষায় আসে, এই অঙ্কই পরীক্ষায় আসে 6 নম্বর দেয়। শুধু এইটুক যদি দেয় অনেক সময় 6 নম্বর আসে। একবার দুবার এসেছিল পরীক্ষায়, একবার দুবার পরীক্ষায় এসেছিল, শুধু শুধু প্রথম পার্টটা করতে বলেছে 6 নম্বর। মানে এরকম একটা কোশ্চেন তুলে দিল, দিয়ে দিল 6 নম্বর, হয়ে গেল। সোজা অঙ্ক, সোজা অঙ্ক, খুব সোজা অঙ্ক। খুব চ্যাপ্টারটা সবচেয়ে সোজা চ্যাপ্টার, যতগুলো চ্যাপ্টার আছে 12-এর সবচেয়ে সোজা চ্যাপ্টার হচ্ছে ক্যাশ ফ্লো। সবচেয়ে সোজা চ্যাপ্টার ক্যাশ ফ্লো। কেউ কখন সোজা লাগবে? ফার্স্ট ভিডিওটা বোঝার পর। ফার্স্ট ভিডিও যে একবার বুঝে যাবে তার কাছে এর চেয়ে সোজা চ্যাপ্টার হয়ই না, এত সোজা চ্যাপ্টার এটা। তো টুকে পেল অঙ্কটা। এবার দেখ 4 নম্বর অঙ্কটা দেখ তোরা কি বলেছে। 4 নম্বর অঙ্কটা বলেছে নেট প্রফিট। আচ্ছা, কি বের করতে বলেছে আগে একটু পড়ে নে। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং, একই জিনিস করতে বলেছে, তো অঙ্কটা করতে পারবি। তো কোশ্চেনটা দেখ, প্রথমে বলছে নেট প্রফিট দিয়েছে আফটার প্রভিশন ফর ট্যাক্স অ্যান্ড প্রপোজ ডিভিডেন্ড। মানে প্রপোজ ডিভিডেন্ড আর প্রভিশন ফর ট্যাক্সেশন চার্জ করার পর, প্রপোজ ডিভিডেন্ড আর প্রভিশন ফর ট্যাক্সেশন চার্জ করার পরের প্রফিট দিয়েছে এটা। ঠিক আছে, প্রপোজ ডিভিডেন্ড দিয়েছে দেখতে পাচ্ছি 8,500 টাকা। প্রভিশন ফর ট্যাক্সেশন বলেছে এত টাকা। ডেপ্রিসিয়েশন বলেছে, গুডউইল অ্যামোর্টাইজেশন বলেছে, লস অন সেল অফ প্ল্যান বলেছে, ইনকাম ট্যাক্স রিফান্ড বলেছে, প্রফিট অন সেল অফ ল্যান্ড বলেছে। ঠিক আছে তো? তো বোঝা গেল। তো সবার প্রথম একটা একটা করে আরম্ভ কর। 4 নম্বর অঙ্ক, ঠিক আছে তো? উপরে তো জানিস হেডিং কি লিখতে হবে, তোরা সবাই জানিস। প্রথমে এখানে অঙ্কই আর চলে আসছি। প্রথমে লিখছি নেট প্রফিট বিফোর ট্যাক্স। প্রথমে লিখবো নেট প্রফিট বিফোর ট্যাক্স। আর নেট প্রফিট বিফোর ট্যাক্স কখনো কোশ্চেনে বলে দেয় না, তোকে এটা বের করে নিতে হবে বিফোর ট্যাক্স। হ্যাঁ, নেট প্রফিট বিফোর ট্যাক্স তোকে বের করে দিতে হবে। ওয়ার্কিংসে চলে যা, ওয়ার্কিংসে লেখ নেট প্রফিট বিফোর ট্যাক্স, এটা বের কর। কি করে বের করবো? প্রথমে বলে দিয়েছে নিশ্চয়ই কোশ্চেনে তোকে নেট প্রফিট বলেছে 55,000 টাকা। তো এখানে লেখ নেট প্রফিট 55,000 হয়ে গেল। এরপর বলেছে, আমি কিছুক্ষণ আগেই বোঝালাম তোকে নেট প্রফিট বিফোর ট্যাক্স কখনোই ঠিক বলে দেবে না, তোকে বের করতে হবে। কি করে বের করতে হবে? তোকে নেট প্রফিট যেটা বলে দেবে তার সঙ্গে দুটো আইটেম অ্যাড করতে হবে। কেন অ্যাড করতে হয় আগে বুঝিয়েছি। কি কি দুটো আইটেম? বেসিক্যালি প্রপোজ ডিভিডেন্ড থাকে, প্রভিশন ফর ট্যাক্স থাকে, আর জেনারেল রিজার্ভ থাকে। এই তিনটে জিনিস থাকে। কি বললাম? প্রপোজ ডিভিডেন্ড, প্রভিশন ফর ট্যাক্স আর জেনারেল রিজার্ভ। এই অঙ্কে দেখ কি বলেছে। এখানে প্রপোজ ডিভিডেন্ড বলেছে, প্রভিশন ফর ট্যাক্স বলেছে। তাহলে লেখ, যোগ দিলে প্রপোজ ডিভিডেন্ড কত টাকা?
8,500 টাকা, ঠিক আছে তো। আর প্রভিশন ফর ট্যাক্স কত টাকা? 4,500 টাকা। এই প্রপোজ ডিভিডেন্ড নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দেব। এটা জানি না তোদের নতুন বইতেও মনে হয় এই আইটেমটা আসেনি এখনো। এটা হচ্ছে নিয়ম চেঞ্জ হয়ে গেছে অলরেডি প্রপোজ ডিভিডেন্ড, এখন অ্যাপ্লিকেশন হয়নি তোদের, ঠিক আছে তো। এটা হচ্ছে তোর সিবিএসসি বা আইএসসি বোর্ড হলেই আমি প্রপোজ ডিভিডেন্ড নিতে পারতাম না, ঠিক আছে। এখন মানে নতুন নিয়ম হয়েছে, রিভাইজড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 4 পরিষ্কারভাবে বলে দিয়েছে, রিভাইজড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 4 পরিষ্কারভাবে বলেছে প্রপোজ ডিভিডেন্ডকে আমরা লাইবিলিটি হিসেবে ট্রিট করতে পারি না। দেখবি কিছু এখন এই অঙ্ক করাচ্ছি, কয়েকটা অঙ্ক করার পর দেখবি আমরা ব্যালেন্স শিট দিয়ে দেবে, ওখান দিয়ে ক্যাশ ফ্লো করতে হবে, শুনছিস তো মন দিয়ে? দেখবি ব্যালেন্স শিট দিয়ে দেবে, দেখবি অনেক অঙ্ক দেখবি ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, তোকে ওখান দিয়ে ক্যাশ ফ্লো করতে হবে, অ্যাসেট লাইবিলিটি দিয়ে দিয়েছে। তো প্রপোজ ডিভিডেন্ড অ্যাকচুয়ালি লাইবিলিটি, মানে আগে হতো প্রপোজ ডিভিডেন্ড ব্যালেন্সের লাইবিলিটি সাইডে থাকতো প্রপোজ ডিভিডেন্ড, কিন্তু নতুন যে ফরম্যাট হয়েছে, নতুন যে রুল চালু হয়েছে, সেই রুলে মানে সেই রুলটার নাম রিভাইজড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 4, ওখানে পরিষ্কারভাবে বলেছে প্রপোজ ডিভিডেন্ডকে তুমি লাইবিলিটি হিসেবে তুমি ধরতে পারবে না, এটা এক ধরনের কন্টিনজেন্ট লাইবিলিটি। তো নতুন নিয়ম, তো তোদের নতুন নিয়ম, তোর তো পুরোনো নিয়মেই করতে হচ্ছে অঙ্ক, সুতরাং আমি আর বললাম না কিছু নিয়মটা, আমি এটার উপর একটা ভিডিও করাও আছে, আমি দিয়ে দেবো যে নতুন যে নিয়মটা কি হয়েছে প্রপোজ ডিভিডেন্ড নিয়ে। এরমভাবে করেছি, আগে কি ছিল একটা কোশ্চেন তুলেছি, সেই কোশ্চেনে আগে কি করা হতো আর এখন কি করা হয়, কি বললাম বুঝতে পারি তো? আগে কি করা হতো আর এখন কি করা, সেটা করেছি, ঠিক আছে, সেটা করেছি আমি। তোদের তো এখন ওই নিয়ম অ্যাপ্লিকেশন করেই নি, এটা হচ্ছে 2 বছর আগে, আজ থেকে 2 বছর আগে চালু হয়ে গেছে, মানে রুলটা চলে এসছে 2018 সালে খুব সম্ভবত এসছে এটা, তো এখনো রুলটা চেঞ্জই হয়নি। 2018 সালে এসছে, যারা 2019-এ পড়তো তারা এই নিয়মটা করেছে, যারা আইএসসি বোর্ডে পড়তো 2019-এ, ঠিক আছে তো। 2020-তেও করেছে ওরা, সিবিএসসি আইএসসি বোর্ডে ওই নিয়মটা চলেছে, সিবিএসসি বা আইএসসি বোর্ডের বইতেও এইভাবে করেছে, কিন্তু তোদের বই তো অনেক পিছিয়ে আছে, তো যাই হোক। তো এখানে হয়ে গেল, কত হচ্ছে যোগ করে বল? 68,000। এখানে কিন্তু শেষ নয়, দেখ তোর পরের পায়ে দেখ একটা আইটেম ছিল না, রিফান্ড অফ ইনকাম ট্যাক্স, তো নর্মাল জিনিস, একটা ভাবনা নর্মাল জিনিস, প্রভিশন ফর ট্যাক্স যদি আমি অ্যাড করে দিই, বুঝতে পারছিস তো, এখানে ইনকাম ট্যাক্স রিফান্ডটা লেস করব, যেই পারপাসে যেই রিজনে আমি অ্যাড করেছি ঠিক সেম রিজনে আমি লেস করব, সেম রিজন, ঠিক আছে, যেই রিজনে অ্যাড করেছি। তো বুঝতেই পারছিস, যখন অ্যাকাউন্ট ফাইনাল অ্যাকাউন্ট পিএল অ্যাকাউন্ট থাকে, প্রভিশন ফর ট্যাক্স পিএল এর ডেবিটে থাকে, এই কারণের জন্য যোগ করেছিলাম, ঠিক আছে। আর ইনকাম ট্যাক্স রিফান্ড অপোজিট সাইড ক্রেডিট দিকে থাকবে, মাইনাস হবে, রিফান্ড হচ্ছে মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস দিয়ে লিখবো ইনকাম ট্যাক্স রিফান্ড কত টাকা, হ্যাঁ না 1,000 টাকা, তাই তো 1,000 টাকা, তাহলে কত হলো 67,000, তাহলে এখানে লিখবো কত, প্রফিট বিফোর ট্যাক্স 67,000 হয়ে গেল। আর কি কাজ আছে, সেরকম তো কোনো কাজ নেই। এবার কি যোগ করতে শিখিয়েছিলাম, একদম পুরো মেন ফরম্যাট, অপারেটিং ক্যাশ ফ্লো করার জন্য প্রথমে লিখতে হবে নেট প্রফিট বিফোর ট্যাক্স, তার সঙ্গে অ্যাড করো নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস, যোগ কর নন ক্যাশ, যোগ কর নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস, নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। তো খোঁজ কি কি বলেছে নন ক্যাশ, এখানে বলেছে ডেপ্রিসিয়েশন হচ্ছে নন ক্যাশ, গুডউইল অ্যামোর্টাইজেশন নন ক্যাশ, ঠিক আছে তো, তার মানে আর নন অপারেটিং লস অন সেল অফ প্ল্যান্ট, এইগুলো তাহলে 3টে আইটেম আসবে এখানে, নন ক্যাশ আর নন অপারেটিং এর মধ্যে 3টে আইটেম আসবে, বলছি ওটা অন্য হেডে যাবে, ওটা অন্য হেডে যাবে। তাহলে কি কি বললাম, নন ক্যাশ আর নন অপারেটিং এর মধ্যে ডেপ্রিসিয়েশন, গুডউইল আর লস অন সেল অফ প্ল্যান্ট, লিখে দে দেখে দেখে, ডেপ্রিসিয়েশন, তাহলে দেখলি এখানে আবার একটা আইটেম নতুন বেড়ে গেল, ঠিক আছে তো, ডেপ্রিসিয়েশন 2,000 টাকা, গুডউইল কত বলেছে, গুডউইল অ্যামোর্টাইজ বলেছে 3,000 টাকা, তারপর বলেছে লস অন সেল অফ প্ল্যান্ট 1,500 টাকা, টাকা না 6,500 টাকা, যোগ করে হচ্ছে 73,500। তারপর কি মাইনাস করতে শিখিয়েছিলাম, লেস
কি বলেছিলাম বল, নন ক্যাশ আর নন অপারেটিং এক্সপেন্সেস। তো লেস দিয়ে কি লিখেছিলাম বল, নন অপারেটিং ইনকাম, লেস কর নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং ইনকাম। এখানে নন অপারেটিং ইনকাম বলতে ওই যে প্রফিট অন সেল অফ প্ল্যান্ট, তাই তো? প্ল্যান্ট বলেছিল ওটা, ল্যান্ড, প্রফিট অন সেল অফ ল্যান্ড। কত টাকা দিয়েছে? 5,000 টাকা, 5,000 টাকা। এখানে লেস করলাম, কত হচ্ছে 68 আর 500। আর এটাই যদি গ্র্যাজুয়েশন হতো না, এই প্রফিট অন সেল অফ ল্যান্ড, কি করে প্রফিট হলো ওটা বের করতে হতো, ল্যান্ডের একটা অ্যাকাউন্ট খুলে ওখানে কত টাকা প্রফিট সেটা বের করতে হতো। ঠিক আছে, তাহলে জানতে পারতাম না তো। এগুলো গ্র্যাজুয়েশনে অনেক ডিটেলসে শিখতে হয়। তো গ্র্যাজুয়েশন না, এই সিবিএসসি বা আইএসসি বোর্ডেও ওদের এগুলো করতে হয়, এগুলো ডিটেলসে করতে হয়। ওরা অনেকটা অ্যাডভান্স হয়ে যায়, হয়তো গ্র্যাজুয়েশনের মতন অত কঠিন না আসলেও বাট কিছুটা কাছাকাছি চলে আসে। ঠিক আছে, আচ্ছা। তারপর কি বলেছে এখানে, আর কেউ ছিল না? আর কেউ ছিল না, আর কেউ ছিল না। যোগ বিয়োগ করে দে, যোগ বিয়োগ করে যে 68,500 হলো, এটাকে বলে ক্যাশ ফর্ম অপারেশন। কি বলে? ক্যাশ ফর্ম অপারেশন। লেখ ক্যাশ ফর্ম অপারেশনস হলো। এর থেকে কি করতে হয়, এর থেকে একটা জিনিস মাইনাস করতে হয়। ঠিক আছে, তো সেটা কি জানিস তো? সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স পেড। কত টাকা তুমি ট্যাক্স পে করেছো মাথায় রাখবি, ইনকাম ট্যাক্স পেড। শোন, প্রভিশন ফর ট্যাক্স মাইনাস করতে নেই এখান থেকে। প্রভিশন ফর ট্যাক্স মাইনাস করলে কেটে দেবে কত টাকা গভর্নমেন্টকে ট্যাক্স পেমেন্ট করা হয়েছে এই বছর, সেটা মাইনাস করতে হয়। তো প্রভিশন ফর ট্যাক্স কত ছিল দেখ, 4,500 টাকা। তার মধ্যে কত টাকা ট্যাক্স রিফান্ড হয়ে গেছে? 1,000 টাকা। তুই ট্যাক্স পে করেছি কত, বাকি 3,500 টাকা। তাহলে এখানে লিখতে হবে 3,500 টাকা। তাহলে 65,000 টাকা হয়ে গেল ক্যাশ ফর্ম অপারেটিং অ্যাক্টিভিটিস। হয়ে গেল অঙ্কটা শেষ। তাহলে আশা করি বুঝতে পেরেছি। অঙ্কটা দেখে নে, দেখে নে অঙ্কটা ভালো করে। আচ্ছা দেখ, এবার 5 নম্বর অঙ্কটা কি বলেছে, ভালো অঙ্ক দিয়েছে এটা। কম্পিউট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ওই একই বলেছে। দেখ, দুটো ইয়ার বলেছে, একটা 2019 বলেছে, 2018 বলেছে। সমস্ত ডিটেলসগুলো দেখে নে। দেখ, ট্রেড রিসিভেবল থেকে শুরু করে ব্যাংক ব্যালেন্স অবধি যে কটা আইটেম আছে সব বুঝতেই পারছি, সব কটা কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি আছে। তো বল দেখি, ট্রেড রিসিভেবল, ট্রেড রিসিভেবল মানে জানিস কাকে বলে? ট্রেড রিসিভেবল জিনিসটা কাকে বলে জানিস? ট্রেড রিসিভেবল কাকে বলে? বিল রিসিভেবল আর ডেটার্সকে মিলিয়ে বলে ট্রেড রিসিভেবল। ট্রেড রিসিভেবল মানে কি? বিল রিসিভেবল আর ডেটার্সের যোগফলকে বলে ট্রেড রিসিভেবল। একই রকম ট্রেড পেবেল, বিল পেবেল আর ক্রেডিটার্সের যোগফল, এগুলো 11-এ করেছিলাম। ঠিক আছে তো? আচ্ছা, তারপর প্রিপেড এক্সপেন্সেস কারেন্ট অ্যাসেট, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স কারেন্ট লায়াবিলিটি, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কারেন্ট অ্যাসেট, ইনভেন্টারি কারেন্ট অ্যাসেট, অ্যাক্রুড ইনকাম এটাও কারেন্ট অ্যাসেট। ঠিক আছে তো? ব্যাংক ব্যালেন্স তো কারেন্ট অ্যাসেট জানি আমরা। প্রফিট বলে দিয়েছে অঙ্কে, কত বলেছে প্রফিট? 2,000 টাকা প্রফিট বলে দিয়েছে। দেখ বলেছে প্রফিট, নিচে বলেছে প্রফিট 2,000 টাকা আফটার প্রোভাইডিং ডেপ্রিসিয়েশন, মানে ডেপ্রিসিয়েশন চার্জ করার পর। ডেপ্রিসিয়েশন চার্জ করার পর ও কি হাউ কথা বলেছে জানা, ডেপ্রিসিয়েশন চার্জ করার পর প্রফিট, মানে ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়ে তারপর প্রফিট। আমরা কি করতাম? আমরা প্রথমে এখানে লিখতাম নেট প্রফিট, তাই তো? এখানে কি লিখতাম? প্রফিট বিফোর ট্যাক্স। আমাকে আলাদা করে ওয়ার্কিংস করতেই হবে না, কারণ নেই তো। প্রফিট বিফোর ট্যাক্স কি করে বের করি? যত টাকা নেট প্রফিট দেয় তার সঙ্গে কি কি যোগ করতাম? প্রপোজড ডিভিডেন্ড, প্রভিশন ফর ট্যাক্স, এন্ড ট্রান্সফার টু রিজার্ভ। কিছুই নেই, তার মানে ওটাই হবে। আমার কথা বুঝতে পারছিস তো? তাহলে প্রফিট বিফোর ট্যাক্স যেটা বলেছে 2,000 টাকা, প্রফিট বিফোর ট্যাক্স, তারপরে কি যোগ করতাম? 1,000 টাকা যোগ করতাম না? কি করতাম বল, মনে করার চেষ্টা কর। প্রফিট বিফোর ট্যাক্স এখানে 2,000 টাকা, এখানে প্রফিট বিফোর, লাইনটার মানে বোঝ ডেপ্রিসিয়েশন চার্জ 1,000 টাকা, ডেপ্রিসিয়েশন চার্জ করার পর প্রফিট 2,000 টাকা। ও আলটিমেটলি কি বলেছে? প্রফিট বিফোর ট্যাক্সই ওরা 2,000 টাকাকে রিপ্রেজেন্ট করছে। তার সঙ্গে লাস্টে যোগ করতাম কি? নন ক্যাশ এক্সপেন্সেস, ডেপ্রিসিয়েশন 1,000 টাকা যোগ করে হলো 3,000 টাকা। আরম্ভ কর, অঙ্কটা আরম্ভ করলেই বুঝতে পারবি। অঙ্ক যতক্ষণ না আরম্ভ করে ততক্ষণ কিছু বুঝতে পারবি না। তাহলে প্রথমে কি লিখতাম বল? প্রফিট বিফোর ট্যাক্স, তাই তো? তোরা জানিস প্রফিট বিফোর ট্যাক্স মানে কাকে বলে? জানিস? ফাইনাল অ্যাকাউন্ট যদি খুলিস, পিএল অ্যাকাউন্ট যদি খুলিস, পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে অনেক আইটেম থাকে, ক্রেডিট দিকে অনেক আইটেম থাকে, এবং লাস্ট আইটেমটা কি থাকে? পিএল অ্যাকাউন্ট সবার লাস্টে টু নেট প্রফিট। ওই নেট প্রফিট মানে কি? ট্যাক্স চার্জ করার পর প্রফিট। এই যে আমি তোকে ভেঙে ভেঙে বলি, ধর এটা হচ্ছে পিএল অ্যাকাউন্ট, এটা হচ্ছে পিএল অ্যাকাউন্ট, এখানে লেখা থাকে না টু নেট প্রফিট। এই নেট প্রফিট মানে ট্যাক্সটা দেওয়ার পর, ঠিক এর উপরটায় কি থাকে? টু ট্যাক্স। ঠিক আছে তো? স্যার তাহলে এর উপরটায় কি থাকে? আমি তোকে বোঝাচ্ছি, এটা থাকে না কিন্তু, আমি তোকে বোঝানোর জন্য বলছি।
প্রফিট বিফোর ট্যাক্স, মানে ট্যাক্স চার্জ করার আগে এটা এই টাকাটা থাকে, ট্যাক্স চার্জ করলাম, ট্যাক্স চার্জ করার পরে এই টাকাটা। কি বললাম বুঝতে পারলি তো? আর আমি এখানে কি লিখছি প্রফিট বিফোর ট্যাক্স, কোন টাকাটা জানতে চাইছি আমি? এই টাকাটা জানতে, এই টাকাটা। তো তাই বুঝতে হবে, এই জিনিসগুলো তোকে বুঝতে হবে, আর কিছু নেই, এই জিনিসগুলো বুঝতে হবে। প্রফিট বিফোর ট্যাক্স কত লিখবো? 2000 টাকা। এর সঙ্গে কি যোগ করতে হয়? অ্যাড নন ক্যাশ এক্সপেন্সেস, ঠিক আছে তো? নন অপারেটিং নেই তো, লিখলাম না। সব লিখে আমার পাতা ভরাতে হয় না, লিখে পাতা ভরাতে না হয়, যেটুক দরকার সেটুক লিখলেই হয়। নন ক্যাশ এক্সপেন্সেস কত টাকা? ডেপ্রিসিয়েশন দিচ্ছে একটাই আইটেম, 1000 টাকা, তাই তো? দু হাজার আর 1000 যোগ করে কত হচ্ছে? 3000 টাকা। বুঝতে পারছিস তো? না না ভুল হবে না, আমি চাইছি কি একটা, আমি চাইছি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট মেনটেন করতে, একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট মেনটেন করতে, একটা ফরম্যাট ধরেই এগোবো, একটা ফরম্যাট ধরেই এগোবো। আরে এ তো করছি, আমি আগে কি করাতাম, আমি এখন একটু ভেঙে ভেঙে ফরম্যাট মেনটেন করে করাচ্ছি। আমি আগে এরকম কিছু করতামই না, নেট প্রফিট যেটা দিয়েছে 2000 তার নিচে যোগ করতাম ডেপ্রিসিয়েশন 1000, মানে আমি এরকম লিখতাম না যে এই যে নন ক্যাশ নন এইসব কিছু লিখতাম না, ঠিক আছে তো? তো না লিখলে একটু নাম্বারটা কাটে, ঠিক আছে তো? তো না লিখলে একটু নাম্বারটা কাটে, তো বুঝতে পারছিস তো কি বললাম? তো এগুলো লিখে লিখে করলে নাম্বারটা ফুল মার্কসের দিকে আসবে। আচ্ছা হয়ে গেল 3000 টাকা। এরপরে কি আছে? এরপর নর্মাল, আমার আর কিছু বলার নেই, তো নিজেরা করতে থাক। কোনগুলো কি কি লিখবি? ওই যে একই কথা লেখ, অ্যাড যোগ দিয়ে লেখ, কি লিখবি? এবার লিখে নে ডিক্রিজ ইন, ওই কথা সাজিয়ে নে, ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস অ্যান্ড ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস। ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট অ্যান্ড ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস। তাহলে তোর টাকা কোন কোন কারেন্ট অ্যাসেট, কোন কোন কারেন্ট অ্যাসেট ডিক্রিজ করেছে? ট্রেড রিসিভেবল ডিক্রিজ করেছে, ট্রেড রিসিভেবল কত টাকা ডিক্রিজ করেছে দেখে নে। ট্রেড রিসিভেবল ডিক্রিজ করেছে 5000 টাকা, তাই তো? কি করে বুঝলাম? দেখ ট্রেড রিসিভেবল থেকে দেখা প্রথমেই ছিল 45 ছিল 40 হলো, 5000 টাকা ডিক্রিজ করেছে না? তো 5000 টাকা আমি লিখলাম না, তোরা লিখবি অবশ্যই, নাহলে নাম্বার কাটবে। কি না লিখলে নাম্বার কাটবে? এখানে ব্যাকেটে লিখতে হবে 45 - 40, এগুলো লিখতে হবে কিন্তু, না নাম্বার কাটবে। 45,000 - 40,000। আচ্ছা তারপর কি বলেছে? এরপরেই বলেছে দেখ ট্রেড পেবেল হচ্ছে কারেন্ট লায়াবিলিটি, ঠিক আছে তো? এই ট্রেড পেবেল বেড়েছে না কমেছে? 18 ছিল 20 হয়েছে, 2000 টাকা বেড়েছে। তাহলে এর নিচে লিখবি ট্রেড পেবেল 2000 টাকা। তাহলে 5000 আর 2000 যোগ করে কত হলো? 7000 টাকা হয়ে গেল। তাহলে কত হচ্ছে? 30 আর 7 যোগ করে হচ্ছে তো 37,000 টাকা। এবার তো কি করতে হবে? লেস, কি লিখবি? ও সরি, এটা 3000 ছিল, 3 আর 7 যোগ করে 10,000। আচ্ছা এবার লিখবি, লেস করবি কি? ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস অ্যান্ড ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট অ্যান্ড ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি কি বলেছে এক একটা করে দেখা যাক। প্রিপেড এক্সপেন্সেস 5000 টাকা ছিল, প্রিপেড এক্সপেন্স এখন 6000 টাকা হয়েছে, মানে প্রিপেড এক্সপেন্সেস 1000 টাকা বেড়ে গেছে। এবার দেখতে প্রিপেড এক্সপেন্স আমাদের কি? অ্যাসেট 1000 টাকা বেড়ে গেছে। তাহলে অ্যাসেটকে বেড়াতে গেলে কি করতে হয়? দেখ এখানে লেখাই আছে আমরা অ্যাসেট, এই যে অ্যাসেট বেড়ে গেছে মানে কি মাইনাস এখানে তো হবে। তাহলে কি লিখবি? প্রিপেড এক্সপেন্সেস, এখানে লিখ প্রিপেড এক্সপেন্সেস কত টাকা? 1000 টাকা। তারপর কি বলেছে? আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, দেখ 1500 টাকা ছিল আগের বছর, এই বছর পুরোটাই শোধ হয়ে গেছে। তার মানে কি? আউটস্ট্যান্ডিং এক্সপেন্স মানে কারেন্ট লায়াবিলিটি কমে গেছে। তাহলে কারেন্ট লায়াবিলিটি কমে গেছে, তাহলে এখানে লেখ আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কত টাকা? 1500 টাকা। তারপর শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, তো কারেন্ট অ্যাসেটস কত ছিল? 10 ছিল 15 হয়েছে, মানে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট মানে কারেন্ট অ্যাসেট 5000 টাকা বেড়ে গেছে। তো দেখ কারেন্ট অ্যাসেট বেড়ে গেছে, এখানে লিখবি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট
5,000 টাকা। তারপর বলছে ইনভেন্টারি 6,000 টাকা ছিল, 10,000 টাকা, মানে 4,000 টাকা ইনভেন্টারি, মানে স্টক মানে কারেন্ট অ্যাসেট 4,000 টাকা বেড়ে গেছে, তাহলে এখানেই আসবে ইনভেন্টারি 4,000। আচ্ছা, ইনভেন্টারির পর কি আছে, অ্যাক্রুড ইনকাম, আগের বার কিছু ছিল না, এই বছর 5,000 টাকা হয়েছে, মানে কারেন্ট অ্যাসেট বেড়ে গেছে 5,000 টাকা, এখানে আসবে অ্যাক্রুড ইনকাম 5,000 টাকা। অ্যাক্রুড ইনকাম মানে জানিস না? অ্যাক্রুড ইনকাম মানে আমার এই ইনকামটা আমি এই কাজটা করে দিয়েছি বাট টাকাটা এখনো পাইনি। সাপোজ ধর কোনো স্টুডেন্টকে আমি পড়িয়ে দিয়েছি, স্টুডেন্টকে এই মাসের মানে ধর কোনো একটা স্টুডেন্টকে ধর আমি আগের মাসের কথাই বল, মানে পড়েই দিয়েছি, এটা ধর আমার ডিসেম্বর মাস চলে যায়, কোনো স্টুডেন্টকে নভেম্বর মাসে পড়িয়েই দিয়েছি, ওকে টাকা পাই আমি, সে আমাকে টাকা দেয়নি, তার মানে কি, ওটাকে বলে অ্যাক্রুড ইনকাম, মানে পাইনি পাবো, ঠিক আছে। আউটস্ট্যান্ডিং মানে কি, দিইনি, মানে ঠিক আছে, আউটস্ট্যান্ডিং মানে বাকি, ঠিক আছে, অ্যাক্রুড মানেও বাকি। ইনকামের বাকি হলে তখন অ্যাক্রুড ইউজ করা হয়, আর খরচের বাকি হলে আউটস্ট্যান্ডিং ইউজ করা হয়, দুটো মানেই বাকি। প্রিপেড মানে আগে থেকেই পেমেন্ট করা হয়ে গেছে, প্রিপেড, ঠিক আছে। তো তাহলে এটা কত হচ্ছে, 1,000 আর 1,500 যোগ করে হচ্ছে 2,500, ঠিক আছে, 2,500 5 5 10 মানে 12,500 আর 4 16,500। আচ্ছা, আর একটা কথা এখানটা একটু ভুল হয়েছে মানে কি, আমরা শর্ট টার্ম ইনভেস্টমেন্টকে কারেন্ট অ্যাসেট ধরেছি, ঠিক আছে। শর্ট টার্ম ইনভেস্টমেন্টটাকে কারেন্ট অ্যাসেট না ধরাটাই বেটার, ঠিক আছে। শর্ট টার্ম ইনভেস্টমেন্টটাকে আমরা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে নিয়ে নেবো, ঠিক আছে। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে কি আসে বলেছিলাম, মনে পড়ছে? ক্যাশ, ব্যাংক আর মার্কেটেবল সিকিউরিটিজ, ঠিক আছে। তো মার্কেটেবল সিকিউরিটিজ, শর্ট টার্ম মার্কেটেবল সিকিউরিটিসগুলো কি, যেই সমস্ত সিকিউরিটিগুলো 1 বছরের মধ্যে আমরা ম্যাচিওর করে নিতে পারি, মার্কেটেবল সিকিউরিটিস বলে। তো শর্ট টার্ম ইনভেস্টমেন্টও তাই, ঠিক আছে। তো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট এখানে রাখিস না, ঠিক আছে। তো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট এখান থেকে হাঁটিয়ে দে, 5,000 টাকা যদি হেঁটে যায় তাহলে কত হচ্ছে, এটা 11,500, তার মানে 10,000 থেকে 11,500 বাদ দিলে -1,500 হচ্ছে, তাই তো। তাহলে অপারেটিং ক্যাশ ফ্লো কত হলো, -1,500, তাহলে বোঝা গেল এটা। তুমি টুকে নে। দেখ 7 নম্বর অঙ্কটা কি বলেছে, ইজি অঙ্ক দিয়েছে, খুব একটা টাফ অঙ্ক দেয়নি, বাট মানে কোশ্চেনের প্যাটার্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে। তো কি বলেছে, এক্স লিমিটেড মেড আ প্রফিট অফ ₹1,20,000 আফটার কনসিডারিং দ্য ফলোয়িং আইটেম। এই আইটেমগুলো কনসিডার করার পর, আরে এ তো এমনিই দিয়ে, তুই এটা সবাই জানি, এটা না বললেও মানে জানি, আমাদের যে নেট প্রফিটটা দেয় না কোশ্চেনে নেট প্রফিট মানে কি বোঝায়, তোরা ভাব না, নেট প্রফিট কত দিবি, পিএল অ্যাকাউন্ট থেকে নেট প্রফিট বের করি, তো পিএল অ্যাকাউন্টে ডেপ্রিসিয়েশন চার্জ হয় না, তো পিএল অ্যাকাউন্টে যে নেট প্রফিট বেরোয় ডেপ্রিসিয়েশন চার্জ করার পরেই তো নেট প্রফিটটা দেবে, তো কখনো বলবে নেট প্রফিটটা যে দেবে ডেপ্রিসিয়েশন চার্জ করার পর, না বুঝতে পারলি না কি বললাম। ফাইনাল অ্যাকাউন্টে যে আমরা পড়তাম না পিএল অ্যাকাউন্ট টু নেট প্রফিট, তো ওখানে ডেপ্রিসিয়েশন চার্জ করার পরে তো নেট প্রফিট হতো, তো এটা তো বলবেই। অ্যামোর্টাইজেশন অফ গুডউইল, তোরা যখন ফাইনাল অ্যাকাউন্ট, হয়তো তোরা সেই লেভেলে ফাইনাল অ্যাকাউন্ট করিস নি, গুডউইল অ্যামোর্টাইজেশন যদি কখনো থাকে ওটা পিএল অ্যাকাউন্টে ডেবিটে আসে, পিএল এ ডেবিট আসে, অ্যামোর্টাইজেশন অফ গুডউইল। ডেপ্রিসিয়েশন যদি পিএল এ আসে তাহলে অ্যামোর্টাইজেশন তো পিএলেই আসবে, তো ওটা পাসনি বলে বলিস নি, তা নেট প্রফিট যেটা দেবে নিশ্চয়ই অ্যামোর্টাইজেশন অফ গুডউইল বাদ দেওয়ার পরেই দেবে। আচ্ছা, তারপর কি বলেছে, ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, তোরা তো ফার্স্ট চ্যাপ্টার করলি, কি চ্যাপ্টার, ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, কোথায় আসছিল ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, ডেবিট সাইডে, তাই তো। তারপর কি বলে, প্রফিট অন সেল অফ ল্যান্ড, ভাব না কোথায় আসে প্রফিট অন সেল অফ ল্যান্ড, পিএল অ্যাকাউন্টের ক্রেডিটে আসে। তো এই আইটেমগুলো প্লাস সব কিছু করার পর তাহলে বলি স্যার এখানে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ দিয়েছে, তার মানে ওরা যে এখানে নেট প্রফিট 1,20,000 দিয়েছে না, ওই পিএল অ্যাপ্রোর নেট প্রফিটটা দিয়েছে, বুঝতে পারলি তো, পিএল অ্যাপ্রোর নেট প্রফিটটা দিয়েছে। ওই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে যে প্রফিটটা দেয় না, এখানে কিন্তু সেই নেট প্রফিটটার কথাই বলেছে, নেট প্রফিট মানে ওই প্রফিটটার কথাই বলেছে, নাহলে তোরা মনে হয় স্যার নেট প্রফিট বলে যে আপনি কেন ট্রান্সফার টু জেনারেল রিজার্ভের কথা এখানে বলছেন, বুঝতে হবে ব্যাপারগুলো। তার মানে বুঝতে পারলি তো ব্যাপারটা কি বলেছে, ওরা নেট প্রফিট বলে দিয়েছে 1,20,000 টাকা। তো অপারেটিং ক্যাশ ফ্লো করতে গেলে তোকে প্রথমে কি করতে হবে, প্রফিট বিফোর ট্যাক্স বের করতে হবে। জানিস প্রফিট বিফোর ট্যাক্স কীভাবে বের করতে, এই মাত্র শেখালাম। যত টাকা নেট প্রফিট দিয়ে দেবে তার সঙ্গে কি কি আইটেম যোগ করতে হয়, ভাব পিএল অ্যাপ্রোর আইটেমগুলো যোগ করবি। এখানে পিএল অ্যাপ্রোর কোন আইটেম আছে, জেনারেল রিজার্ভ, তাহলে ওটা যোগ করবো। আর কি যোগ করতে হয়,
আর প্রভিশন ফর ট্যাক্স। পিএল অ্যাকাউন্টের একটাই আইটেম। তুই ভাব না, একটু একটু জিনিসটা ভাবার চেষ্টা করিস, পিএল অ্যাপ্রোর দুটো আইটেম নিতে হয়। তো আমি যে ফরম্যাট দিয়েছি, ফরম্যাটে কী কী বলা হয়েছে, ফরম্যাটে কী কী বলেছি বল? নেট প্রফিটের সঙ্গে কী কী যোগ করতে বলেছিলাম? নেট প্রফিটের সঙ্গে যোগ করতে বলেছিলাম ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, প্রপোজ ডিভিডেন্ড আর প্রভিশন ফর ট্যাক্স। প্রভিশন ফর ট্যাক্স তো পিএল এর আইটেম, আর পিএল অ্যাপ্রোর আইটেম কি? প্রপোজ ডিভিডেন্ড। প্রপোজ ডিভিডেন্ড কিন্তু পিএল অ্যাপ্রোতে আসে। প্রপোজ ডিভিডেন্ড আর হচ্ছে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, তো নর্মাল জিনিস। তাহলে বুঝতে পারলি তো? এইগুলো করার পর তোর বেরিয়ে যাবে নেট প্রফিট। জিনিসগুলোকে, বেসিক জিনিসগুলোকে একটু আস্তে আস্তে ধরে ধরে তোকে বুঝতে হবে, তাহলে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। 7 নম্বর অঙ্ক। তো প্রথমে কি লিখতাম? প্রফিট বিফোর ট্যাক্স, তাই তো? ঠিক আছে তো? তো এখানে ওয়ার্কিংস করছি প্রফিট বিফোর ট্যাক্স বলে। তো দেখ, প্রফিট বিফোর ট্যাক্স কি করে বের করবো? প্রথমে লিখবো নেট প্রফিট। প্রথমে লিখ নেট প্রফিট। কত দিয়েছে নেট প্রফিট? 1,20,000। ঠিক আছে, নেট প্রফিট দিয়েছে কত? 1,20,000। তার মধ্যে কি বলেছে এখানে? প্রথমেই বলেছে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, এটা অ্যাড করতে হবে। ট্রান্সফার টু রিজার্ভ কত? 10,000 টাকা। আচ্ছা, আর কি ছিল ট্রান্সফার টু রিজার্ভ ছাড়া? আর কিছুই নেই তো? আর কিছু তো নেই, যোগ করে দে 1,30,000 হয়ে গেল। 1,30,000 টাকা হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স। এর সঙ্গে কি যোগ করতে হয়? নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। ঠিক তো? তো দেখ, নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্স কি কি আছে এখানে? ডেপ্রিসিয়েশন আছে আর অ্যামোর্টাইজেশন অফ গুডউইল আছে। লেখ, দেখে দেখে লিখে দে। লেখ ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন এখানে কি বলে? ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট 15,000 টাকা। অ্যামোর্টাইজেশন অফ গুডউইল কত আছে? কত দিয়ে অ্যামোর্টাইজেশন অফ গুডউইল দিয়েছে? 5,000 টাকা। 15 আর 5,000 যোগ করে কত হচ্ছে? 20,000 টাকা। $1,50,000 টাকা হয়ে গেল। এর থেকে কি মাইনাস করতাম? নন অপারেটিং ইনকাম, তাই তো? নন অপারেটিং ইনকাম লেখ। নন অপারেটিং ইনকাম কি আছে? প্রফিট অন সেল অফ ল্যান্ড। নন অপারেটিং ইনকাম, প্রফিট অন সেল অফ ল্যান্ড। কত টাকা দিয়েছে প্রফিট অন সেল অফ ল্যান্ড? 12,000 টাকা, তাই তো? এই 12,000 টাকা দিয়েছে, তাহলে কত হলো? 1,38,000। ঠিক তো? 1,38,000 টাকা বেরোলো তো? এটাকে লেখ, এটাকে যেটা বেরোলো 1,38,000, এটাকে বলে অপারেটিং প্রফিট। এটা লিখবি, হ্যাঁ, অপারেটিং প্রফিট, এটাকে বলে অপারেটিং প্রফিট, এটাকে বলে অপারেটিং প্রফিট। তারপর তো ইজি কি? এবার কি করবি দেখ, এখানে 3টে আইটেম আছে। ট্রেড রিসিভেবল আছে, ট্রেড পেবেল আছে আর প্রিপেড এক্সপেন্স আছে। তো ট্রেড রিসিভেবল, তো ট্রেড রিসিভেবলটা কি? ট্রেড রিসিভেবল আছে তোর কারেন্ট অ্যাসেট। বল না, কারেন্ট অ্যাসেট বেড়েছে না কমেছে? 25 ছিল 32 হয়েছে। কারেন্ট অ্যাসেট বেড়েছে। কারেন্ট অ্যাসেট বেড়ে গেলে কি করতে হয়? যোগ না বিয়োগ? বিয়োগ। বিয়োগ করতে হয়, ভুলে যাচ্ছিস নাকি? কারেন্ট অ্যাসেট বেড়ে গেলে বিয়োগ করতে হয়। এখানে মাইনাস দিয়ে লেখ, কি লিখবি? ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, তো কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করেছে মানে কি লিখবো? ট্রেড রিসিভেবল। এই কারেন্ট অ্যাসেটটার নাম ছিল ট্রেড রিসিভেবল। কত টাকা? 7,000 টাকা। এখানে লিখলাম 7,000 টাকা।
আর কি ছিল, ট্রেড পেবেল মানে কেইটার্স দেখ 20,000 টাকা ছিল, 16,000 টাকা হয়েছে, মানে কেইটার্স কি হয়েছে, কেইটার্স মানে কারেন্ট লাইবিলিটি কমে গেছে, ঠিক আছে। কারেন্ট লাইবিলিটি কমে গেলে কি করতে হয়, বিয়োগ করতে হয়, তাহলে এখানে লেখ ট্রেড পেবেল, ঠিক আছে। ট্রেড পেবেল কত টাকা, 20 ছিল 16 হয়েছে, মানে 4,000 টাকা, তাহলে 7 আর 4 যোগ করে 11,000, মাইনাস 11,000, কারণ এটা মাইনাস ছিল, 1,38,000 থেকে 11,000 বাদ দিলে 1,87,000 হয়। আচ্ছা, লাস্ট আইটেম কি ছিল, প্রিপেড এক্সপেন্সেস, 4 ছিল 3 হয়েছে, মানে কারেন্ট অ্যাসেট কি হয়েছে, কারেন্ট অ্যাসেট কমে গেছে, কারেন্ট অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, যোগ করতে হয়, লাস্ট আইটেম যোগ দিয়ে লেখ ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, কি লিখবো, প্রিপেড এক্সপেন্সেস বলে, কত টাকা, 1,000 টাকা, টোটাল কত হলো, 1,88,000, ঠিক আছে, ক্লিয়ার। দেখ অ্যান্সার দেখ মিলে গেছে, বুঝতে পারলি তাহলে অঙ্কটা, দেখ অঙ্কটা কত ইজি ছিল, এরকম টাইপের অঙ্ক প্র্যাকটিস করতে হবে তোকে। আচ্ছা দেখ লাস্ট অঙ্ক করাই, কি বলেছে 8 নম্বর অঙ্কটা, এক্স লিমিটেড মেড আ প্রফিট অফ ₹1 lakh আফটার চার্জিং ডেপ্রিসিয়েশন অফ 20,000 অন অ্যাসেটস অ্যান্ড আর ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ 30,000, ঠিক আছে। তো তো কি বলেছে এখানে, কোশ্চেনটা খুব ইজি দিয়েছে, বলছে যে প্রফিট বলেছে কত, 1 লাখ টাকা, ডেপ্রিসিয়েশন 20,000 টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করা, আর 30,000 টাকা জেনারেল রিজার্ভে ট্রান্সফার করার পর প্রফিট হচ্ছে 1 লাখ টাকা, গুডউইল রিটার্ন অফ বলেছে 7,000 টাকা, গেন অন সেল অফ মেশিনারি বলেছে 3,000 টাকা, সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছে, আর নিচে কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি ইনফরমেশনগুলো দিয়েছে। তোকে কী বের করতে বলেছে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তো সবার প্রথম তোকে করতে গেলে প্রথমে প্রফিট বিফোর ট্যাক্স বের করে নিতে হবে, তাই তো, প্রফিট বিফোর ট্যাক্স সবার প্রথম বের কর, ওয়ার্কিংস করে নে প্রফিট বিফোর ট্যাক্স বলে। কত নম্বর অঙ্ক করছি, এটা 8 নম্বর অঙ্ক, ওয়ার্কিংসটা করে নে নিচে প্রফিট বিফোর ট্যাক্স বলে। কত প্রফিট বিফোর ট্যাক্স, এখানে দেখে বলতে হবে তোকে প্রফিট বিফোর ট্যাক্স কত। তো প্রফিট তো বলেছিল 1 লাখ টাকা, নেট প্রফিট 1 লাখ টাকা, এর সঙ্গে যোগ কর জেনারেল রিজার্ভ বলে, লাইক নেট প্রফিট 1 লাখ টাকা, এর সঙ্গে যোগ করবি ট্রান্সফার টু রিজার্ভ, ট্রান্সফার টু রিজার্ভ কত টাকা, ট্রান্সফার টু রিজার্ভ টোটাল হচ্ছে 1,30,000। তো এখানে লিখবো প্রথমে অ্যান্সার যখন আরম্ভ করছি, প্রফিট বিফোর ট্যাক্স 1,30,000 হয়ে গেল, এর সঙ্গে যোগ করতে হয় নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস, লেখ নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস, এখানে লেখ নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস, নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস লিখেছিস, নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং কী কী আছে এখানে, নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস, ডেপ্রিসিয়েশন আছে আর গুডউইল আছে, তো এখানে লেখ ডেপ্রিসিয়েশন 20,000 টাকা, আর আছে গুডউইল আছে 7,000 টাকা, তো 1,30,000 আর 7,000 যোগ করে কত হচ্ছে, 1,57,000। আচ্ছা এবার দেখ কি বলেছে, এবার কি করব, এবার লিখবো যে লেস নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং ইনকাম লেস কর নন অপারেটিং ইনকাম বলে, তো নন অপারেটিং ইনকাম কি বলেছে, এখানে নন অপারেটিং ইনকামের নাম হচ্ছে গেন অন সেল অফ মেশিনারি, গেন অন সেল অফ মেশিনারি, গেন অন সেল অফ মেশিনারি কত টাকা,
গেন অন সেল অফ মেশিন কত দিয়েছে 3,000 টাকা, তাই তো? তাহলে 1,57,000 থেকে 3,000 বাদ দিলে কত হচ্ছে 1,54,000, ঠিক আছে তো? আচ্ছা হয়ে গেল এত অবধি। এই যেটা বেরোলো এটাকে বলে অপারেটিং প্রফিট। লেখ অপারেটিং প্রফিট 1,54,000। হয়ে গেল। এবার নিচের পার্টটা করবো, এত টুকে নে। আমি নিচের পার্টটা একটু মুছবো। নিচের পার্টটা হয়ে গেছে না মোছা? এই নিচের পার্টটা মুছে দিচ্ছি, এই জায়গাটা হয়ে গেছে, ঠিক আছে তো? এরপরে কি লিখবি? এরপরে লিখবি অ্যাড দিয়ে increase in current liability, increase in current liability and decrease in current assets। ঠিক আছে তো? increase in current liability and decrease in current assets। তো দেখ এখানে কি কি আইটেম বলেছে। বলেছে ডেটার্স ইনক্রিজ করেছে। ডেটার্স মানে কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করেছে। আমি এখানে কি লিখি? কারেন্ট অ্যাসেট ডিক্রিজ, এখানে আসবে না। তারপর ক্রেডিটার্স ইনক্রিজ করেছে মানে কারেন্ট লায়াবিলিটি ইনক্রিজ করেছে, এখানে আসবে, এখানে আসবে, এখানে লিখ ক্রেডিটার্স কত টাকা, কত টাকা লিখবো? ক্রেডিটার্স 10,000 টাকা। আর কি বলেছিল? এরপর বলেছিল প্রিপেড এক্সপেন্সেস ইনক্রিজ। প্রিপেড এক্সপেন্স মানে কারেন্ট অ্যাসেট ইনক্রিজ না, কারেন্ট অ্যাসেট ডিক্রিজ হতে হবে এখানে। বিল রিসিভেবল ডিক্রিজ মানে কারেন্ট অ্যাসেট ডিক্রিজ, এটা আসবে 3,000 টাকা। বিল রিসিভেবল লেখ 3,000 টাকা। তাহলে কত হচ্ছে? 10 আর 3 যোগ করে 13,000। তো 1,54,000 আর 13 যোগ করে হচ্ছে তোর 1,67,000। এবার লেসের আইটেমগুলো করবো। কি করবো? ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি, decrease in current liability and increase in current assets। কি কি আইটেম বলেছে? প্রথমে বলছে ডেটার্স ইনক্রিজ মানে কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করেছে 6,000 টাকা। কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করলে এখানে আসবে, এখানে ডেটার্স 6,000 টাকা। তারপর বলেছে প্রিপেড এক্সপেন্স ইনক্রিজ মানে কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করে 200 টাকা, এখানে লেখ প্রিপেড এক্সপেন্সেস 200 টাকা। নেক্সট বিল পেবেল ডিক্রিজ মানে কারেন্ট লায়াবিলিটি ডিক্রিজ করে 4,000 টাকা, এখানে আসবে বিল পেবেল 4,000 টাকা। আর কি বলেছে? আউটস্ট্যান্ডিং এক্সপেন্স ডিক্রিজ মানে কারেন্ট লায়াবিলিটি ডিক্রিজ করেছে, এখানে আসবে 2,000 টাকা। এখানে লেখ আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কত টাকা? 2,000 টাকা বললাম তো। আর কি বলেছে? আর তো কিছু নেই, যোগ কর। 6 আর 4 10 আর 2 12,200 টাকা। 1,54,800 টাকা বেরোচ্ছে। কত আছে অ্যান্সার? হ্যাঁ মিলে গেছে। তাহলে বুঝতে পারলি আজকে এই কটাই থাক। এগুলো বাড়িতে ভালো করে দেখ, আর আগে 1 আর 2 নম্বর ভিডিওটা দেখ। আমি আরেকটা ভিডিও দেবো, আমি আরেকটা ভিডিও দিয়ে দেবো, তখন ওটা দেখে নিস, ঠিক আছে? তাহলে শেষ হয়ে গেল। এইগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস কর।